আচ্ছা, আজকে 50তম ক্লাস। তো আজকে মোটামুটি ইওস্ট এসইওটা নিয়ে একটু আলোচনা করে দেন যদি কোনো প্রবলেম থাকে আপনাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ইওস্ট এসইওটা কি এটা একটু জানি আমরা। ইওস্ট এসইওটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। এটার দুইটা ভার্সন আছে, একটা ফ্রি একটা প্রিমিয়াম। তো আপাতত আমরা প্রিমিয়ামটাতে যাচ্ছি না, আমরা ফ্রিটাতেই দেখবো যে আমরা আসলে কিভাবে কাজগুলো করতে পারি। ফ্রিতে আসলে দেখা যাচ্ছে যেটুকু আমরা করতে পারবো, এটা দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় আমাদের যে কোনো একটা ব্লগ সাইট বা দেখা যাচ্ছে যে কোনো একটা সাইটের জন্য এই ফ্রি টুলটাই যথেষ্ট। বা দেখা যাচ্ছে প্র্যাকটিস করার পারপাজে আমরা যদি এই ফ্রি টুলটা ইউজ করি, এটাই আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো নর্মালি অন পেজ এসইও বা দেখা যাচ্ছে অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে এই ইওস্ট এসইও টুলটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে এবং ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস আমাদেরকে প্রোভাইড করে, যেটার মাধ্যমে যেটা যেটা ইউজ করলে আমাদের একটা কন্টেন্টকে অপটিমাইজ করা বা র্যাঙ্কিং করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমরা যখন যে ফিচারগুলো সম্পর্কে দেখব, ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের একটা সাইট ছিল যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, সেটা হচ্ছে প্যান্থিয়ন থেকে নেওয়া একটা সাবডোমেন দিয়ে একটা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে আমরা একটা সাইটে কাজ করছিলাম। সবার তো মনে আছে, তাই না? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এটা ছিল আমাদের একটা প্র্যাকটিস করার একটা সাইট। এখানে আমরা মোটামুটি প্র্যাকটিস করতাম বা দেখা যাচ্ছে যে যে কোনো টুল প্লাগইন কীভাবে ইনস্টল করতে হয়, পোস্ট কীভাবে করতে হয়, মেনু কীভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম এইটা থেকে। তো আমরা একটু এটার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, তো এটাতে আমরা আজকে হচ্ছে ইওস্ট প্লাগইনটাকে ইনস্টল করব এবং দেখা যাচ্ছে যে আমরা এই প্লাগইনটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে এই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে এখানে লগ ইন করার পর বা আপনাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসার পর আপনারা এটা দেখতে পাবেন। আপনাদের মোটামুটি এই ধরনের ইন্টারফেসে আপনাদেরকে দেখাবে। আর যারা অলরেডি এই সাইটটা নিয়ে কাজ করছেন, তাদের সাইটে যদি অন্য কোনো প্লাগইন অ্যাড করা থাকে হয়তো সেক্ষেত্রে ইন্টারফেসটা একটু ভিন্ন হতে হবে, মানে ভিন্ন হতে পারে আর কি। আচ্ছা, এটা একটু ডিঅ্যাক্টিভ করে দিই। আচ্ছা, তো নর্মালি প্লাগইন অ্যাড করা তো আপনারা জানেন, বা প্লাগইন অ্যাড করতে আপনারা পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে অলরেডি প্লাগইন অ্যাড করা আমি দেখাইছি। তো জাস্ট এখান থেকে প্লাগইন পোর্শন থেকে জাস্ট এখানে অ্যাড নিউ অপশনটা আছে, অ্যাড নিউ অপশনটাতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ দিবেন ইওস্ট। আচ্ছা, ইওস্ট লিখলেই দেখা যাচ্ছে প্রথমে যে টুল মানে প্লাগইনটা যেটা চলে আসবে যে ইওস্ট এসইও। এটা হচ্ছে 5 স্টার রেটিং এবং দেখা যাচ্ছে অনেক ইউজার এখানে আছে এবং প্রায় 505 প্লাস মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস, অর্থাৎ অনেকেই এটাকে ইনস্টল করে ইউজ করতেছে। আচ্ছা, তো জাস্ট আমরা সিম্পলি এটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, ইনস্টল করার পর জাস্ট এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, অ্যাক্টিভ করার পর এই প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আমরা যদি আমাদের ড্যাশবোর্ডটাতে যদি আসি, দেখেন আমাদের এইখানে এসইও নামের একটা পোর্শন এখানে অ্যাড হয়ে গেছে এবং উপরেও আমাদেরকে এসইও নামের একটা পোর্শন আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই ইওস্ট এসইও টুলটা ইউজ করার আগে আমাদেরকে এটাকে একটু কনফিগার করে নিতে হবে। আচ্ছা, কনফিগার কিভাবে করব, দেখেন এখানে একটা অপশন আছে কনফিগারেশন উইজার্ড। তো আমরা জাস্ট এই উইজার্ডটাকে কনফিগারেশন করে নিব। আচ্ছা, প্রথমে যে অপশনটা আসতেছে যে এনভায়রনমেন্ট, এখানে বলছে অপশনে মাই সাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু বি ইন্ডেক্সড। তো এখানে প্রথমেই বলছে যে আমাদের সাইটটা একদম ইন্ডেক্স করার জন্য রেডি আছে। এই অবস্থাতে যদি থাকে আমরা তাহলে ইওস্ট এসইও টুলটা ইউজ করতে পারবো। তো আমাদের সাইটটা কি এখন লাইভ আছে বা দেখা যাচ্ছে আমাদের সাইটটা কি এখন লাইভ আছে কিনা
এটা আমরা কিভাবে দেখবো, বা ইন্ডেক্স করা আছে কিনা এটা কিভাবে দেখবো, আপনাদের কি মনে আছে? আমরা কিন্তু আমাদের সাইটটাকে কিন্তু আমাদের গুগল ক্রাউড থেকে কিন্তু অফ করে রাখছিলাম, আপনাদের কি মনে আছে বিষয়টা? জি জি স্যার স্যার। মনে আছে। আচ্ছা, তো আমাদেরকে এটাকে আগে অ্যাক্টিভ করতে হবে, বা আমাদের সাইটটাকে লাইভ করতে হবে, অর্থাৎ গুগলে ইন্ডেক্স করার মতো মানে পারমিশন দিয়ে দেন আমাদেরকে ইউজ এসইও টুলটা ইউজ করতে হবে। তো আমরা যে কাজটা করব, জাস্ট সিম্পলি সেটিংস থেকে রিডিং এ যাব। রিডিং এ আসার পর এখানে আপনাদের এই অপশনটা, অর্থাৎ ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা যদি অ্যাক্টিভ করা থাকে আপনারা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিবেন, অর্থাৎ গুগল আপনাদের সাইটটাকে ইন্ডেক্স করতে পারবে বা দেখা যাচ্ছে ক্রাউল করতে পারবে, এই পারমিশনটা আপনারা এখান থেকে দিবেন, জাস্ট সেভ করে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে গেল যে হ্যাঁ, মাই ওয়েবসাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু ইন্ডেক্সড। জাস্ট এখান থেকে নেক্সট করে দিব আমরা। এরপর বলছে যে আপনাদের সাইটের টাইপটা কি, আপনারা আসলে কি সাইট বা কি ধরনের সাইট এটা, বা এই সাইটটাতে আসলে আপনারা কি কাজ করেন। হতে পারে ব্লগ সাইট, হতে পারে অনলাইন শপ, নিউজ চ্যানেল, হতে পারে অফলাইন বিজনেস, বা দেখা যাচ্ছে যে কর্পোরেশন হতে পারে, পোর্টফোলিও হতে পারে, সামথিং এলস হতে পারে। তো এটার মধ্যে আপনাদের পেজের যে টাইপটা হবে বা আপনার পেজটা যে ধরনের হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপাতত আমি জাস্ট ব্লগ সাইট দিলাম। আপনাদের যদি অনলাইন শপ হয় অবশ্যই অনলাইন শপ সিলেক্ট করবেন, অথবা যদি আপনাদের নিউজ চ্যানেল হয় নিউজ চ্যানেল দিবেন, স্মল অফলাইন বিজনেস যদি হয়, পোর্টফোলিও যদি হয়, সেইভাবে আপনারা এটাকে দিয়ে দিবেন, আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আচ্ছা, আপাতত আমি এই ব্লগ সাইটই দিলাম। নেক্সট। আচ্ছা, এখানে বলছে যে এটা কি আসলে একটা অর্গানাইজেশন নাকি একটা পার্সন, অর্থাৎ আপনার এই সাইটটা যে আপনি রান করছেন এটা কি একটা অর্গানাইজেশনের সাইট নাকি হচ্ছে শুধুমাত্র আপনি আপনার পার্সোনাল ব্লগ বা পার্সোনাল কন্টেন্টগুলো এখানে শেয়ার করেন। তো এখানে পার্সন এবং দেখা যাচ্ছে অর্গানাইজেশন, এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। আমি আপনাদেরকে দেখাই। যদি আমরা পার্সন সিলেক্ট করি, এখান থেকে জাস্ট দ্য নেম অফ দ্য পার্সন, অর্থাৎ শুধুমাত্র যে পার্সনের এই সাইটটা তার নামটা দিলেই এখানে হয়ে যাচ্ছে, আর আদার্স কিছু অ্যাড করতে হচ্ছে না। কিন্তু আমরা যদি অর্গানাইজেশনের ক্ষেত্রে যাই, এখানে আমাদেরকে বলছে যে দেন দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন, এখানে অর্গানাইজেশনটার নাম দিতে হবে। আচ্ছা, এখানে চুজ অ্যান ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে অর্গানাইজেশনের লোগো হলে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের সাইটটাতে আমরা কোনো লোগো অ্যাড করি নাই, সেই কারণে আমাদেরকে এখানে একটা ইমেজ দিতে বলছে। এরপর যেটা বলছে ফেসবুক পেজ ইউআরএল, টুইটার ইউজার নেম, তারপর ইনস্টাগ্রাম ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, মাইস্পেস ইউআরএল, বা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউআরএলগুলো এখানে চাচ্ছে। তো এটা যদি আমরা দেই তাহলে আসলে সুবিধাটা কি, এবং দেখা যাচ্ছে না দিলে অসুবিধাটা কি, সেটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা দেখেন, আমরা এখানে বেস্ট ফুড লিখে সার্চ দিলাম। এখানে আসলে কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন বা দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠানের কোনো ইনফরমেশন আমাদেরকে দেখাচ্ছে না। দেখেন গুগলের এখানে শুধু আমাদেরকে সার্চ রেজাল্টটাই দেখাচ্ছে। আর আমরা যদি এখানে যদি লিখি যে বেস্ট রিভিউ, আচ্ছা আমরা যদি জাস্ট এখানে বেস্ট রিভিউ লিখে সার্চ দিই, দেখেন বেস্ট রিভিউজ লিমিটেড, বা দেখা যাচ্ছে যে বেস্ট রিভিউজ, এটা একটা কোম্পানি। তো আমরা যদি আমাদের এই সাইটটাকে যদি একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের পক্ষে যদি রান করতে চাই, এবং সেটা যদি নেম, সেটা যদি সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো, এবং দেখা যাচ্ছে সেটা যদি একটা ইমেজ আমরা দিয়ে রাখি, তাহলে কি হবে যে আমাদের এই সাইটটা একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করবে, এবং আমাদের এই সাইটের এই নেমটা দিয়ে কেউ যদি সার্চ দেয়, যেমন ধরেন যে বেস্ট রিভিউ বা এই ধরনের কিওয়ার্ড, যেমন বেস্ট রিভিউজ লিমিটেড, এই ধরনের কোম্পানির নাম দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে দেখেন কোম্পানির নেমটা আসতেছে, কোম্পানির ইনফরমেশনটা আসছে, কবে মানে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর হচ্ছে প্রেজেন্ট অর্গানাইজেশন কি আছে এটা, এবং এদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল, ইউটিউব প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল, এগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমরা যদি আমাদের সাইটটাকে বা আমাদের এই ব্র্যান্ডটাকে যদি সবার সামনে পরিচিত করতে চাই,
আর আমাদের এটা যদি গুগলে যদি এইভাবে আমাদেরকে শো করে, অর্থাৎ এই সাইড বারে যদি আমাদের এই ইনফরমেশনগুলো বা প্রতিষ্ঠান বা কোম্পানির ইনফরমেশনগুলো যদি এইভাবে শো করে এবং তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো যদি শো করে, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা বেটার পারপাস হবে, বা দেখা যাচ্ছে এখান থেকে ট্রাফিক আসা বা এনগেজমেন্ট বেশি হওয়ার পসিবিলিটি বেশি। আর আমরা যদি এইখানে এই ইওএসটি এসইও টুলটা যদি সেট আপ করার সময় এখানে যদি অর্গানাইজেশন নেম না দিই, বা দেখা যাচ্ছে যে ফেসবুক ইউআরএল বা দেখা যাচ্ছে এগুলো যদি না দিই, তাহলে আমাদের এই ব্র্যান্ডটার জন্য এইভাবে শো করবে না, অর্থাৎ এই প্রোফাইলগুলো এবং আমাদের কোম্পানির নেমটা এইভাবে শো করবে না। আচ্ছা, আরেকটা পারপাস হতে পারে, যেমন যদি পার্সন দেই, জাস্ট এখানে অ্যাজ এ পার্সন শো করবে এবং দেখা যাচ্ছে আমাদের মানে গুগল সার্চে এইভাবে আমাদের প্রতিষ্ঠানটাকে দেখাবে না, কারণ আমাদের তো এটা প্রতিষ্ঠান হিসেবে আমরা এখানে বলে দিচ্ছি না, আমরা এখানে জাস্ট একটা পার্সন হিসেবে বলে দিচ্ছি। তো আপনারা যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন বা দেখা যাচ্ছে বড় কোনো কোম্পানির জন্য আপনারা যদি কাজ করেন, তাহলে অবশ্যই এখানে অর্গানাইজেশন দিবেন এবং দেখা যাচ্ছে যে কোম্পানি বা অর্গানাইজেশনের যে নেম, দেন তাদের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। এই চুজ অ্যান্ড ইমেজ থেকে জাস্ট তাদের লোগোটা এখানে সুন্দরভাবে অ্যাড করে দিবেন। যেমন ধরেন যে এইখানে, আচ্ছা এখানে এদের কোনো, এই যে দেখেন এখানে এদের কিন্তু লোগোটা আছে, দেখছেন, এটা হচ্ছে এদের লোগো, এই যে এটা হচ্ছে তাদের লোগো, এই যে। তো আপনি এখান থেকে যদি এই ইমেজ এবং কোম্পানির নেমটা যদি অ্যাড করে দেন এবং আপনার এই কোম্পানিটা যদি গুগলে র্যাঙ্ক করে যায়, তাহলে অবশ্যই আপনাদের ইনফরমেশনগুলো ঠিক এইভাবে শো করবে। তো এটা হচ্ছে ইওএসটি এসইওর একটা হিউজ একটা অ্যাডভান্টেজ, যেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে হ্যাঁ, আপনাদের প্রতিষ্ঠানটা বা আপনাদের কোম্পানিটার ইনফরমেশন যদি এইভাবে শো করে, তাহলে দেখা যাচ্ছে এটা সবার কাছেই অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে, বা দেখা যাচ্ছে এখান থেকে আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে বা দেখা যাচ্ছে আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। তো আপাতত আমরা অর্গানাইজেশনে যাচ্ছি না, আমরা জাস্ট অ্যাজ এ পার্সন এটাকে রান করছি। আচ্ছা, এখানে যে বলছে যে সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, ঠিক আছে, অবশ্যই সার্চ ইঞ্জিন আমাদের এই পোস্টগুলোকে তাদের সার্চ রেজাল্টে দেখাবে। সার্চ ইঞ্জিন শুড শো পেজ ইন সার্চ রেজাল্ট, অবশ্যই আমাদের পেজটাকে দেখাবে, আমাদের ওয়েবসাইটটাকে দেখাবে, আমাদের পোস্টগুলোকে দেখাবে, সবগুলোকেই গুগল তার সার্চ ইঞ্জিনে শো করুক, এটাই আমরা চাই, যত বেশি থেকে বেশি সম্ভব। আচ্ছা, এখানে বলছে যে মাল্টিপল অথর্স। মাল্টিপল অথর্স বলতে যে বড় বড় যে সাইটগুলো আছে বা বড় বড় অর্গানাইজেশনের যে পেজগুলো বা ওয়েবসাইটগুলো আছে, সেখানে আসলে মাল্টিপল অথর থাকে। তো আপনাদের সাইটটাকে যদি আপনারা কন্ট্রোল করার জন্য বা দেখা যাচ্ছে এখানে পোস্ট করার জন্য বা এটাকে মেনটেন করার জন্য যদি মাল্টিপল অথর রাখতে চান, তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস দিয়ে রাখবেন। তো এটাই আসলে ভালো আর কি, বা এটাই বেটার। আপনি চাইলে এখান থেকে মাল্টিপল অথর দিয়ে রাখতে পারেন, যাতে করে সবাই মিলে আপনারা একটা পেজকে অপটিমাইজ করতে পারেন, বা দেখা যাচ্ছে এখানে কন্টেন্টগুলো আপনারা সবাই মিলে আপলোড করতে পারেন। এখান থেকে জাস্ট ইয়েস করে দিবেন। আর যদি চান যে না, মানে আর যদি চান যে না এখানে মাল্টিপল অথর থাকবে না, দেন নো করে দিতে পারেন। তো আমার মতে মাল্টিপল অথর থাকাটাই বেটার। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে সাইডের যে নামটা দেওয়া আছে যে ক্রাঞ্চ টেক, বা কতদিন মনে নামটা চেঞ্জ করেছিলাম, যাই হোক প্রথমে নাম ছিল হচ্ছে টেক ক্রাঞ্চ, তো আমি কতদিনে সাইটের নাম চেঞ্জ করে রাখছিলাম হচ্ছে ক্রাঞ্চ টেক। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইডের নেম। আর এখানে টাইটেল সেপারেটর হিসেবে আপনি ড্যাশ ইউজ করতে পারেন, আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বা দেখা যাচ্ছে কোলন ইউজ করতে পারেন, ডট ইউজ করতে পারেন, বা বিভিন্ন ধরনের সিম্বল এখানে আছে, সেগুলো আপনি এখান থেকে আপনার সেপারেটর হিসেবে অ্যাড করতে পারেন। তবে ডিফল্ট হিসেবে যেটা হচ্ছে যে এই এটা যেটা মানে যেটা ড্যাশ হিসেবে আমরা ইউজ করি, বা দেখা যাচ্ছে যে এটাকে কি বলে, ড্যাশই তো বলে, তাই না? এটা নর্মালি সবাই ডিফল্ট হিসেবে ইউজ করে। আপনাদেরকে একটু দেখাই, যদি একটা সাইডে গিয়ে যদি আমরা একটু দেখি বেস্ট ফোন প্রাইস, জাস্ট এটা যদি সার্চ দেই, আচ্ছা এখানে আসলে হ্যাঁ, এখানে দেখেন এই যে মাই কি বলছে, মাই স্মার্ট প্রাইস, এটাতে দেখেন যে তাদের যে ওয়েবসাইটের যে নেমটা, তাদের যে এইখানে টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলের শেষে সেপারেটর হিসেবে একটা এখানে সেপারেটর ইউজ করে তাদের ওয়েবসাইটের নামটা দেওয়া আছে। তো এইটা একটা বেস্ট প্র্যাকটিস,
দেখেন এরা এখানে যে ভার্টিক্যাল বারটা যেটা আছে এটা তারা ইউজ করছে সেপারেটর হিসেবে, এখানেও একই অবস্থা, তারা সেপারেটর হিসেবে ভার্টিক্যাল বারটা ইউজ করছে, এরা আবার এই ড্যাশটা ইউজ করছে। তো এটা আসলে মাল্টিপল ইউজাররা মাল্টিপল ভাবে এটাকে ইউজ করে, বা এক একজন ইউজারের এক এক ধরনের পছন্দ। তবে সবচাইতে বেটার হচ্ছে যদি ড্যাশটা ইউজ করা, অনেকে আন্ডারস্কোর ইউজ করে। তো সবচেয়ে বেটার যেটা হচ্ছে যে ডিফল্ট যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, বেশিরভাগই এটা এই সিম্বলটা তারা ইউজ করে থাকে। অর্থাৎ আপনার পোস্টের যে কোনো একটা টাইটেল শেষে এই একটা সেপারেটর দেখাবে, দেন আপনার ওয়েবসাইটের নামটা দেখাবে। আচ্ছা, হেল্প আস ইমপ্রুভ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা বিষয়টা বলছে যে ইয়োস্ট এসইও তাদের ডেটাগুলোকে ইমপ্রুভ করতে চায় আপনার ওয়েবসাইটটাকে ট্র্যাক করার মাধ্যমে। তো আমরা চাই না যে আমাদের ওয়েবসাইটকে কেউ ট্র্যাক করুক, কারণ আমাদের ওয়েবসাইটে আমরা কি পোস্ট করছি এটা হয়তো গুগল দেখতে পারে বা ভিজিটর দেখতে পারে, ইয়োস্টকে আমরা দেখাবো না। আমরা জাস্ট এখান থেকে নো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু ট্র্যাক মাই সাইট ডেটা, সে আমাদের সাইটের ডেটা যাতে ট্র্যাক করতে না পারে, এটাই আমার জন্য বেটার। জাস্ট এখানে নো করে আমরা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আপনাদেরকে আপনাদের মেইলটা ইউজ করে আপনাদেরকে সাইন আপ করতে হবে, অর্থাৎ ইয়োস্ট এসইও টুলটা ইউজ করার জন্য আপনাদেরকে এখান থেকে সাইন আপ করতে হবে। জাস্ট এখানে আপনাদের মেইলটা দিবেন, জাস্ট এখানে সাইন আপ করার পর বলতেছে অলমোস্ট ফিনিশ, ইউ নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। জাস্ট আপনাদের মেইল অ্যাড্রেসটাতে যাবেন, দেখবেন যে ওইখানে একটা ভেরিফিকেশন কোড আসছে, জাস্ট ওখান থেকে আপনারা ওই ভেরিফাইটা করে নেবেন বা ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, দেখবেন যে ইয়োস্ট এসইও টুলটা ভেরিফাই হয়ে গেছে। তাহলে একটু যাই, আচ্ছা দেখেন ইয়োস্ট থেকে একটা মেইল আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনাদেরকে একটা ভেরিফিকেশন লিংক দিবে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে। তো আমার অলরেডি এখানে সাইন আপ করাই আছে, যার কারণে আমাকে ভেরিফিকেশন লিংকটা আর দিচ্ছে না, আমার এখানে জাস্ট সাইন ইন হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে এখানে সুন্দরভাবে একটা ভেরিফিকেশন লিংক দিবে, জাস্ট আপনারা ওই ভেরিফিকেশন লিংকটাতে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের মেইলটা ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, জাস্ট এখান থেকে নেক্সট করে দিলাম। আচ্ছা, বলতে সাকসেস, ঠিক আছে, ইউ হ্যাভ ডান ইট, ঠিক আছে, জাস্ট এখানে ক্লোজ করে দিবেন। আচ্ছা, তো ইয়োস্ট এসইওর যে বেসিক কনফিগারেশন এটা আমরা সেটআপ করে নিলাম, এবং এখন আমরা দেখি যে আসলে ইয়োস্ট এসইওটা আমরা ইউজ করব কিভাবে, বা দেখা যাচ্ছে এটাকে আমরা কিভাবে ইউজ মানে আমাদের একটা পোস্টে কিভাবে ব্যবহার করব, বা দেখা যাচ্ছে এটা আমার জন্য কিভাবে ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারে। আচ্ছা, তো এটা মূলত কাজ করবে আমাদের পোস্টগুলোর ক্ষেত্রে। যখন আমরা পোস্ট করতে যাব তখন আমরা এই ইয়োস্ট এসইও টুলটা ইউজ করব। সিম্পলি আমরা এখান থেকে জাস্ট পোস্টে যাব, অল পোস্টে যাই। আচ্ছা, এখানে আমাদের আসলে কিছু ডেমো পোস্ট করা আছে। তো ডেমো পোস্টগুলোতে আসলে কি কি প্রবলেম হয়, বা দেখা যাচ্ছে ইয়োস্ট এসইও গুলো যখন আমরা ইয়োস্ট এসইও টুলটা যখন আমরা ইউজ করব তখন এই ডেমো পোস্টগুলোতে বেশ কিছু প্রবলেম আমাদেরকে দেখাবে। তো আমরা যদি ওই প্রবলেমগুলো সলভ করতে পারি তাহলে আমাদের জন্য এই ইয়োস্টের ব্যবহারটা জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা পোস্ট একটু এডিট করি। আচ্ছা, টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2020 দেখি এই পোস্টটাকে আমরা জাস্ট এডিট করি। আচ্ছা, তো এটা ছিল আমাদের মেইন পোস্ট, যে টাইটেল ছিল টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2020, অ্যান্ড দেখা যাচ্ছে এখানে বেশ কিছু লেখা আছে, বা দেখা যাচ্ছে অনেক কিছু এখানে লেখা আছে। এরপরে দেখেন আমাদের এখানে একটা নতুন অপশন চলে আসছে যে ইয়োস্ট এসইও। আপনাদের সবারই এটা এখন শো করবে, কারণ আপনারা অলরেডি এই টুলটাকে অ্যাড করে নিয়েছেন। তো এই ইয়োস্ট এসইও টুলটা আমাদেরকে বেশ কিছু সাজেশন এখানে দেখাচ্ছে। প্রথমে যেটা বলছে যে ফোকাস কি ফ্রেজ। ফোকাস কি ফ্রেজ বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের যে টাইটেলটা আছে, অর্থাৎ টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2020, এইটা হচ্ছে আমাদের টাইটেল। তো এই টাইটেলের মধ্যে আমাদের যে মেইন যে কিওয়ার্ড, বা দেখা যাচ্ছে আমাদের ফোকাস যে কিওয়ার্ড, বা এই পোস্টের জন্য আমাদের যে মেইন ফোকাস যে কিওয়ার্ড, এইটা আমাদেরকে এখানে চুজ করে দিতে হবে। তো আমাদের যে মেইন ফোকাস কিওয়ার্ড সেটা হচ্ছে যে টপ 10 সোশ্যাল মিডিয়া।
এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, যেটাতে আমরা ফোকাস করে কাজ করব। আর এখানে যে এটা ডেটটা যেটা দেওয়া আছে, আচ্ছা কি ব্যাপার, আচ্ছা এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিই। এটা হচ্ছে আমাদের ফোকাস কি ফ্রেজ, বা দেখাচ্ছে এখানে আমরা দিয়ে দেব যে টপ 10 সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে আমাদের কি ফ্রেজ। এখন আমরা যদি এখানে 2020 লিখে দেই বা 2021 যদি লিখে দেই, দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময় পর গিয়ে আমাদের এই ফোকাস ফ্রেজটা আর কাজ করছে না। অর্থাৎ এই ফোকাস কি ফ্রেজ যেটা, এটাকে বলা যেতে পারে যে হ্যাঁ আমরা এসইওর জন্য যে টাইটেলটা আমরা এখানে ইউজ করব সেটাকে আমরা বলছি যে ফোকাস কি ফ্রেজ। তো এইটা দেখেন এখানে রেড হয়ে আছে বা দেখা যাচ্ছে অরেঞ্জ কালার হয়ে আছে। তো এইটা অবশ্যই আমাদেরকে একটা জিনিস সংকেত দিচ্ছে যে যদি এটা রেড হয়ে থাকে বা দেখা যাচ্ছে অরেঞ্জ হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা বা ফোকাস কি ফ্রেজ এটা সঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি নাই, বা এটা সঠিকভাবে আমরা এখানে দিতে পারি নাই। আমাদেরকে এটাকে গ্রিন করতে হবে। আচ্ছা দেখি, আচ্ছা এখান থেকে আরেকটা অপশন আছে যে গেট রিলেটেড কি ফ্রেজ, এটা আসলে ফ্রি না, এটা প্রিমিয়াম। এখান থেকে আমাদেরকে সাইন আপ করতে বলবে, তো এটাতে আমরা যাচ্ছি না আপাতত। আচ্ছা আমরা আপাতত এইটুকুতেই দেখি যে ইউ মাস্ট নো, এটা আমরা রেখে দিলাম যে আমাদের কিওয়ার্ড বা দেখাচ্ছে আমাদের মেইন ফোকাস কি ফ্রেজ। এটা অবশ্যই আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে যে কিওয়ার্ড রিসার্চ যখন আপনারা করবেন বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ড যখন আপনারা এখান থেকে মানে এই পোস্টটার জন্য কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন, তখন আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা এরপরে যে বিষয়টা আসে যে গুগল প্রিভিউ, অর্থাৎ কেউ যখন গুগলে সার্চ করবে আমাদের এই সাইটটা আসলে মোবাইল ফোন থেকে কেমন দেখা যাবে এবং দেখাচ্ছে ডেস্কটপ থেকে কেমন দেখা যাবে, এইটা আমাদেরকে এখানে দেখাচ্ছে বা আমাদেরকে বলে দিচ্ছে। তো আপাতত আমরা একটু দেখি যে মোবাইল থেকে ভিউটা কেমন আসছে, ডেস্কটপ থেকে ভিউটা কেমন আসছে। মোটামুটি ঠিকঠাক আছে যে টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2020, এই যে দেখেন ক্রাঞ্চটেক, মোবাইল ফোন থেকে একই অবস্থা। ঠিক আছে, এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে যে এসইও টাইটেল আমাদেরকে এখানে দিতে হবে। এসইও টাইটেলটা আসলে কি, যে আমাদের যে কিওয়ার্ডটা বা দেখা যাচ্ছে আমাদের টাইটেলটা ইউজ করতেছি, এই টাইটেলটা দেখা যাচ্ছে হয়তো একটু বাড়ায় কিছু রিপ্রেজেন্ট করতেছে, বা দেখা যাচ্ছে এখানে দেখেন এই ডেটটা বলা আছে। তো আমরা আসলে দেখা যাচ্ছে যে চাচ্ছি যে যেহেতু এটা আমাদের একটা ব্লগ সাইট, তো এটা আসলে 2020 সালেও ভিউ হোক বেশির থেকে বেশি, বা দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়েও যাতে এটা সার্চে আসতে পারে। তো আমরা যে টাইটেলটা বা এসইও যে টাইটেলটা আমরা ইউজ করব সেটা হচ্ছে যে এভারগ্রিন কিওয়ার্ড বা দেখা যাচ্ছে এভারগ্রিন টাইটেলগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। জাস্ট এখান থেকে এটাকে তুলে দিলাম। আচ্ছা আপনাদেরকে একটা বিষয় বলা হয়েছিল, মনে আছে কি না জানি না, যে যখন আমরা হচ্ছে টাইটেল প্লেস করব তখন যদি আমাদের টাইটেলটার যে লেন্থটা আছে, এটার যদি লেন্থটা যদি 55 টু 60 ক্যারেক্টারের মধ্যে হয় সেটা আমাদের জন্য, বা দেখা যাচ্ছে 50 টু 60 ক্যারেক্টারের মধ্যে হয় সেটা আমাদের জন্য সবচেয়ে বেটার। আচ্ছা দেখেন যখন আমাদের কাঙ্ক্ষিত গোলটা আমরা পেয়ে গেলাম তখন আমাদেরকে এটা গ্রিন মার্ক দেখাচ্ছে। আচ্ছা আমি যদি এখানে আরো বেশি কিছু লিখি, দেখেন একটা সময় এটা রেড হয়ে যাচ্ছে,
তার মানে আমাদেরকে এই প্যারামিটারটা মেনটেন করতে হবে, বা দেখা যাচ্ছে এই প্যারামিটারের মধ্যে থেকেই আমাদেরকে আমাদের এই এসইও টাইটেলটা সিলেক্ট করে দিতে হবে। টপ, আচ্ছা সাইট, এই টাইটেলটা একটু, আচ্ছা টাইটেলগুলো অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে দিয়ে নেবেন, কারণ দেখা যাচ্ছে টাইটেলগুলো আসলে রিসার্চ না করে যদি আমরা লিখি তাহলে খুব একটা বেটার হবে না। তো আমি দিলাম যে টপ 10 ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া ইউ মাস্ট নো ইন 2020, 2021 দিয়ে দিই। দেখেন এখন আমাদের টাইটেলটা এবং আমাদের এসইও টাইটেলটা কিন্তু একটু ডিফারেন্ট হলো। আচ্ছা এখান থেকে যে স্ল্যাগটা আছে, স্ল্যাগটা বলতে যেটা বোঝাচ্ছে যে এই যে ইউআরএলটা আপনাদের, এই যে দেখেন এখানে পোস্টের জন্য আপনাদেরকে এখানে একটা ইউআরএল সিলেক্ট করে দিতে হবে। তো আমরা চাচ্ছি না যে এটা এরকম দেখাক যে টপ 10 সোশ্যাল মিডিয়া ইন 2021 অ্যান্ড লাস্টে আবার 2 আসছে। এটা কেন আসছে জানি না, আমরা জাস্ট এটাকে রিমুভ করে দিলাম। তো আমাদের যে পোস্টের যে টাইটেলটা এবং আমাদের যে এই পোস্টের যে স্ল্যাগটা হবে সেটা অবশ্যই আমরা মিল রাখার চেষ্টা করব। আচ্ছা এরপর যে বিষয়টা আছে, দেখেন আপনাদেরকে বলা হয়েছিল যে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। তো গতদিনে যখন আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটে যখন আমরা পোস্ট করলাম সেখানে কিন্তু মেটা ডেসক্রিপশনটা নির্দিষ্ট করে বলে দেওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু আজকে দেখেন যখন আমরা ইয়োস্ট এসিয়া টুলটা ইউজ করতেছি এখানে আমরা মেটা ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে অ্যাড করে দিতে পারছি এবং নির্দিষ্ট করে বলে দিতে পারছি যে হ্যাঁ এটা আমাদের মেটা ডেসক্রিপশন। তো আপনাদেরকে মেটা ডেসক্রিপশনের জন্য একটা ক্যারেক্টার লেন্থ বলছিলাম, মনে আছে যে মেটা ডেসক্রিপশনের জন্য ক্যারেক্টার লেন্থটা কত হবে? 158 স্যার। আচ্ছা 158, এটা একদম এক্স্যাক্টলি 158 বলা যাবে না, 155 থেকে 160 বা দেখা যাচ্ছে 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আচ্ছা দেখেন এখানে রেড মার্ক দেখাচ্ছে, তার মানে হয়তো এখানে নির্দিষ্ট লেন্থের বেশি হয়ে গেছে, তাহলে একটু কমাই দেই। কি বেশি কমে গেল নাকি? আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের এই মেটা ডেসক্রিপশনটা যেন 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হয়। আচ্ছা এরপর দেখেন এখানে আছে এসইও অ্যানালাইসিস। আমাদেরকে এখানে এসইও অ্যানালাইসিস করে দেখতে হবে, এখানে বেশ কিছু অপশন আছে, ইন ডিটেলস আমাদেরকে এগুলো দেখতে হবে। আচ্ছা এখানে কি 150 ক্যারেক্টার হয় না নাকি? এখানে অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের টাইটেলটা বা দেখা যাচ্ছে মেটা ডেসক্রিপশনটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। এত বেশি দিলে কিন্তু এটা হচ্ছে রেড মার্ক করে দেখাবে এবং দেখা যাচ্ছে যে আপনাদের মেটা ডেসক্রিপশনটা কিন্তু খুব একটা ভালো হবে না। এখানে নির্দিষ্ট একটা লেন্থ তারা দিয়েই রাখছে, জাস্ট আমরা এখান থেকে গ্রিন সিগন্যাল চেক করব যে কতটুকু মেটা ডেসক্রিপশন দিলে আমাদের এই সিগন্যালটা গ্রিন হচ্ছে। আচ্ছা এরপর দেখেন যে এসইও অ্যানালাইসিসের কিছু বিষয় আছে, এখানে আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। এখানে প্রিমিয়ামে আরও বেশ কিছু ফিচার আছে, তো আপাতত অত ফিচার আমাদের দরকার নাই, আমরা দেখি যে ফ্রিতে কতটুকু পাই। দেখেন এখানে বলছে যে আউটবাউন্ড লিঙ্কস। আচ্ছা আচ্ছা এখানে 5টা প্রবলেম তারা ইন্ডিকেট করে আমাদেরকে বলছে। এর মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে আউটবাউন্ড লিঙ্কস। আচ্ছা তো আউটবাউন্ড লিঙ্ক বলতে আপনারা কি বোঝেন, মনে আছে আপনাদের? আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক। যে লিঙ্কটাতে ক্লিক করে আমরা একটা অন্য একটা সাইটে চলে যাব সেটাকে বলছি যে আউটবাউন্ড লিঙ্ক। আর যে লিঙ্কটাতে বা যে লিঙ্কটার থ্রুতে আমরা একটা ওয়েবসাইটে এন্টার করলাম ওই ওয়েবসাইটের জন্য ওই লিঙ্কটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। আচ্ছা এগুলো খুব সহজ বিষয় ছিল, আপনাদের হয়তো খেয়াল নাই বা প্র্যাকটিস করেন নাই। জি স্যার, এটাই ছিল, মনে আছে। ঠিক আছে। আচ্ছা
তো এখানে স্যার আমাদেরকে আমি বলছে, বলছিলাম আপনি শুনতে পেয়েছিলেন? হ্যাঁ শুনতে পাইছি, আপনি খুবই মানে কনফিডেন্সহীনতায় ভুগছিলেন এরকম একটা ভাবে বলছেন যে সঠিক হলো কি ভুল হলো, মানে একদম যে জোর দিয়ে বলবেন এরকম কিছু বলেন নাই, আপনি জাস্ট আস্তে করে একটু বললেন। তো সঠিক ছিল, যাই হোক। তারপর আমি ক্লিয়ার করে দিলাম যে ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক। তো এখানে বলছে যে আউটবাউন্ড লিঙ্ক, বলছে নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, মানে এখানে কোনো আউটবাউন্ড লিঙ্ক পাওয়া যায় নাই। তো অবশ্যই আমাদের এই টাইটেলটাতে বা সরি আমাদের এই আর্টিকেলটাতে বা আমাদের এই কন্টেন্টটাতে যদি আউটবাউন্ড লিঙ্ক থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য বেটার। তো আমরা এখানে একটা আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিব। আউটবাউন্ড লিঙ্কটা কোথায় দিব? ধরেন যে এখানে কোথাও লেখা আছে যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া। তো এখন আসলে সোশ্যাল মিডিয়াটা কি এইটা সম্পর্কে হয়তো আপনি কিছু বলতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে বিস্তারিত বলতে চাচ্ছেন। তো আমি এখানে অন্য একটা সাইট থেকে একটা আউটবাউন্ড লিঙ্ক দিব। সোশ্যাল মিডিয়া আমি কাকে দেব? উইকিপিডিয়াকে দিলাম। দেখি উইকিপিডিয়া আসলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কি বলছে। জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, এখানে আসলাম, এখানে আসার পর এই যে দেখেন ইনসার্ট লিঙ্ক, যাওয়ার পর জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এটা এখন লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা দেখেন যখনই আমরা এখান থেকে আউটবাউন্ড একটা লিঙ্ক দিলাম, আউটবাউন্ড লিঙ্কটা দেওয়ার সাথে সাথেই আমাদের এখান থেকে প্রবলেম একটা কমে গেছে। এখানে বলতে ওইটা আর দিচ্ছে না, মানে ওই আউটবাউন্ড যে লিঙ্কটা ওই প্রবলেমটা আর এখানে দেখাচ্ছে না। এখন আমাদেরকে বলতেছে যে ইন্টারনাল লিঙ্কিং নাই, আমাদের পোস্টে একটা ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে। আপনাদেরকে মনে আছে যে ইন্টারনাল লিঙ্কিংগুলো আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং লিখে যখন আমরা সার্চ দিতাম, এই যে দেখেন সোশ্যাল নেটওয়ার্কিং লিখে সার্চ দেওয়ার পর প্রথমে একটা সাইট আসতো ইনভেস্টোপিডিয়া। এখানে যাওয়ার পর দেখেন এখানে একটা পোর্শন আছে যে সোশ্যাল মিডিয়া, এইটাতে যদি আমরা ক্লিক করি দেখবেন যে এদেরই সাইটের অন্য একটা পেজে আমাদেরকে নিয়ে গেছে। এই ইনভেস্টোপিডিয়াতেই আমরা আছি কিন্তু এদেরই অন্য একটা সাইটে আমাদেরকে নিয়ে গেছে। তো এটাই হচ্ছে নিজেদের মধ্যে লিঙ্ক বিল্ডিং বা দেখা যাচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। তো আমরা হচ্ছে এখন ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করব। সেটা কিভাবে? যে আমাদের কিন্তু এখানে আমাদের পোস্ট কিন্তু আছে, এই যে দেখেন আমাদের কিন্তু আরো অন্যান্য পোস্ট আছে। তো আমরা জাস্ট আমাদের সাইটটাতে গিয়ে ওখান থেকে একটা পোস্টের লিঙ্ক একটু কপি করে নেব। আচ্ছা ব্লগ সাইট যদি যাই, আচ্ছা ধরেন আমরা এটার হচ্ছে একটা লিঙ্ক এখান থেকে কপি করে নিলাম। পোস্টার কোনো এক জায়গায় সেই লেখাটাকে আমি জাস্ট ইন্টারনাল লিঙ্কিং করে দিচ্ছি। আচ্ছা দেখি আমাদের ইন্টারনাল লিঙ্কিংটা হলো কিনা। দেখেন যেই মাত্র আমরা ওখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটেরই অন্য একটা পেজের সাথে বা অন্য একটা আর্টিকেল বা অন্য একটা কন্টেন্টের সাথে যখন এই কন্টেন্টটাকে আমরা লিঙ্কিং করে দিলাম, দেন আমাদের এখান থেকে প্রবলেম একটা কমে গেল এবং বলতেছে যে ইন্টারনাল লিঙ্কিং এবং হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক দুইটাই প্রবলেম সলভ হয়ে গেছে। এরপর বলছে যে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। আচ্ছা আমাদের যে কি ফ্রেজটা আছে এটা আসলে আমাদের ইন্ট্রোডাকশনে আছে কিনা একটু আমাদেরকে দেখতে হবে। তো ইন্ট্রোডাকশন বলতে আমাদের দেখেন এখানে যে ফোকাসড কি ফ্রেজ, এইটা আমাদেরকে আমাদের ওয়েবসাইট আমাদের যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলের প্রথম প্যারাতে রাখতে হবে। প্রথম প্যারাতে যে কোনো জায়গায় রাখতে হবে। আমি ধরেন যে প্রথম লাইনটাই ওইটাই দিলাম। আচ্ছা টপ 10 সোশ্যাল মিডিয়া দ্যাট ইউ মাস্ট নো। এখন কি একটু আমরা দেখি যে এটা আসলে সলভ হয়েছে কিনা। আচ্ছা দেখেন ওই প্রবলেমটা এখন নাই হয়ে গেছে, মানে ওই প্রবলেমটা সলভ। অর্থাৎ আমাদের যে কি ফ্রেজটা ছিল রিলেটেড কি ফ্রেজ, সরি রিলেটেড না ফোকাস কি ফ্রেজ যেটা ছিল, দেখেন ওইটা যখন আমরা আমাদের ওয়েবসাইট আমাদের যে পোস্ট বা কন্টেন্ট এটা যখন প্রথম প্যারাতে যখন আমরা দিলাম অর্থাৎ ইন্ট্রোডাকশনে যখন দিয়ে দিলাম ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এরপর বলতেছে কি ফ্রেজ ডেনসিটি।
আচ্ছা, কি ফ্রেজ ডেনসিটিটা বলছে যে was found the key focus key was found in one time। আচ্ছা, আপনাদেরকে আমি কিওয়ার্ড ডেনসিটির কথা বলছিলাম, মনে আছে যে কিওয়ার্ড ডেনসিটিটা কেমন হওয়া উচিত? আপনাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড ডেনসিটিটা হবে 0.5 থেকে 1%, বা দেখা যাচ্ছে 0.2 থেকে 0.5%, অর্থাৎ 1000টা ওয়ার্ডের মধ্যে আপনাদের কিওয়ার্ডটা থাকবে ম্যাক্সিমাম 2 থেকে 3 বার, বা দেখা যাচ্ছে 2 থেকে 4 বার এরকম। তো আমরা তো আমাদের যে ফোকাসড কি ফ্রেজ এটা শুধুমাত্র এক জায়গায় ইউজ করলাম, অর্থাৎ প্রথম ইন্ট্রোডাকশন যে প্যারাটা ওইখানে। তো এটা বলছে যে শুধুমাত্র এক জায়গায় পাওয়া গেছে, আরো 2-1 জায়গায় পাওয়া গেলে একটু বেটার হতো। তো আমরা একটু আরো 2-1 জায়গায় আমাদের মেইন যে কি ফ্রেজটা ওটা দিয়ে দিই। আচ্ছা, এখন যদি দেখি, দেখেন আমাদের ওই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। এখন শুধু আছে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, অর্থাৎ আমরা যে মেটা ডেসক্রিপশনটা দিলাম এইখানে আমাদের কি ফ্রেজটা নাই, এইখানে আমাদেরকে কি ফ্রেজটা দিতে হবে। তো আমাদের মেটা ডেসক্রিপশনটা কোথায়? এই যে আমাদের মেটা ডেসক্রিপশন, এইখানে আমরা আমাদের কি ফ্রেজটা দিয়ে দেব। আচ্ছা, একটু বেশি হয়ে গেল। আচ্ছা, দেখেন টপ 10 সোশ্যাল মিডিয়া দ্যাট ইউ মাস্ট নো, এটা ছিল আমাদের কি ফ্রেজ। দেখেন আমাদের এখন ওই প্রবলেমগুলো প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে গেছে। তো আমরা যদি এইভাবে প্রবলেম সলভিং এর মাধ্যমে, বা দেখা যাচ্ছে যে এই যে ইউএস এসইও এইটার মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা স্টেপ পারফেক্ট ভাবে করতে পারি, তাহলে এটা কিন্তু আমার জন্য অনেক বড় সুবিধা হয়ে গেল আর কি। দেখেন এই যে উপরে ইউএসটের এই সিগন্যালটা এখন গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, এটা আরো আমাদের এখানে আরো বেশ কয়েকটা দুইটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে যে ইমেজের অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। আরেকটা বলছে যে কি ফ্রেজ ইন টাইটেল। তো আমাদের যে টাইটেলটা এবং আমাদের যে কি ফ্রেজটা আছে এটা একটু আলাদা হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের টাইটেলে আমাদের কি ফ্রেজটাকে একটু বসাই দিই, যে টপ 10 সোশ্যাল মিডিয়া দ্যাট ইউ মাস্ট নো। দেখেন এখন আমাদের ওই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আচ্ছা, কি ফ্রেজ ইন টাইটেল, আচ্ছা এক্সাক্ট ম্যাচটা আসে নাই। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ হয় নাই। আচ্ছা, যদি এক্সাক্ট ম্যাচ হয় তাহলে আমাদের জন্য বেটার। দেখি আমি যদি এক্সাক্ট ম্যাচটা দিয়ে দেই তাহলে কি বলে। আচ্ছা, এসইও টাইটেলটা তো আমাদের কি ফ্রেজটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এইখানে ছিল এটা আমাদের এসইও টাইটেল বা ফোকাস। এসইও টাইটেলটা কোথায়? এই যে এসইও টাইটেল এইটা, এবং আমাদের এই যে ফোকাস যে কিওয়ার্ডটা এটা একই রকম হলে আমাদের জন্য বেটার। টপ 10 সোশ্যাল মিডিয়া দ্যাট ইউ মাস্ট নো ইন 2021। দেখি এখন কি বলে, মনে হয় প্রবলেমটা সলভ হয়েছে। হ্যাঁ, দেখেন আমাদের যে এসইও টাইটেলটা, এই এসইও টাইটেলটাতে কিন্তু আমাদের যে কি ফ্রেজ, অর্থাৎ যে মেইন যে ফোকাস কি ফ্রেজটা ছিল এটা আমরা যখন অ্যাড করে দিলাম আমাদেরকে কিন্তু এটা এখন প্রবলেমটা দেখাচ্ছে না। এখন মাত্র একটা রেড সিগন্যাল আছে, এবং যেটার প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে ইমেজটা আছে, আমাদের এই যে ইমেজটা, এই ইমেজটার একটা অল্টার ট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, আমরা জাস্ট ইমেজটাতে যাই। ইমেজটাতে আসার পর দেখেন এখানে আমাদেরকে বলছে যে অল্টার টেক্সট। তো আসলে এই অল্টার টেক্সট বা দেখা যাচ্ছে আমাদের ইমেজটা আসলে কি ডেসক্রাইব করতেছে। অনেক সময় দেখবেন যে ইন্টারনেট প্রবলেমের কারণে বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিডের কারণে আমাদের এই ইমেজটা লোড হয় না, তখন আসলে এই অল্টার ট্যাগটা আমাদেরকে ওখানে ডিসপ্লে করে। আচ্ছা, তো আমি এটাই জাস্ট অল্টার ট্যাগ দিয়ে দিলাম। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইমেজের টাইটেলটা চেঞ্জ করতে পারেন, ক্যাপশন দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন, এবং দেখা যাচ্ছে যে ফাইলের যে ইউআরএলটা আছে এটা আপনি কপি করে রাখতে পারেন। তো জাস্ট আমি অল্টার ট্যাগটা ইউজ করলাম। দেখেন আমাদের এখন সবগুলো প্রবলেম সলভ হয়ে গেছে এবং সবগুলোকে আমাদের এখানে গ্রিন দেখাচ্ছে।
তো আমাদের যদি সবগুলো গ্রিন দেখায় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমাদের এসইও বা দেখা যাচ্ছে যেটুকু এসইও করার ছিল এটা মোটামুটি ভালোভাবে আমরা রেডি করতে পারলাম। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রিডেবিলিটি। দেখি এখানে বলছে আচ্ছা প্লেসেস রিডিং এস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেটা বলছে দেখেন যে এখানে দ্য কপি স্কোরস ইজ 22.6। আচ্ছা এর কারণটা হচ্ছে আমরা যে এখানে যে আর্টিকেলটা লিখলাম বা দেখা যাচ্ছে আমরা যে এখানে যে আর্টিকেলটা দিয়ে রাখছি এখানে দেখেন বিশাল বড় বড় প্যারাগ্রাফ লেখা আছে। তো এটা বলছে যে আসলে এত বড় বড় প্যারাগ্রাফ না দিয়ে আপনারা একটু ছোটভাবে সুন্দরভাবে সাজায় সাজায় লেখেন। তো আমরা একটু এই প্যারাগ্রাফগুলোকে একটু ছোট ছোট করে দিই তাহলে যাতে সবার বুঝতে সুবিধা হয়। অর্থাৎ রিডেবিলিটি বলতে বোঝাচ্ছে যে আসলে অডিয়েন্সের কাছে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা অডিয়েন্স আসলে পড়তে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবে এইটা আমাদেরকে দেখে দিতে হবে বা দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে লিখতে হবে। দেখি এখন কি বলতেছে, স্কোরটা কত। ট্রাই টু মেক শর্টার সেন্টেন্স, ইউজ লেস ডিফিকাল্ট ওয়ার্ড, ইমপ্রুভ রিডেবিলিটি। আচ্ছা এখন এখানে আসলে ডিফিকাল্ট ওয়ার্ডগুলোই ইউজ করা আছে, কারণ হচ্ছে আমরা এটা তো ডামি কন্টেন্ট বা ডামি টেক্সট হিসেবে নিয়ে আসছি। তো এখানে আসলে এই বিষয়টা একটু বেশি আছে বা দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডগুলো আসলে একটু হার্ড লেভেলের আছে বা দেখা যাচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের এখানে এই ওয়ার্ডগুলো ইউজ করা আছে। তো এই কারণে আসলে দেখা যাচ্ছে যে এইটা আপাতত একটু সলভ করাটা মুশকিল হবে। তো আপনারা যখন লিখবেন বা আপনাদের জন্য যখন কন্টেন্ট রেডি করবেন তখন অবশ্যই নিজেদের মতো করে সুন্দরভাবে কন্টেন্টগুলোকে সাজাবেন যাতে করে এটাকে সহজভাবে আপনাদের যারা অডিয়েন্স আছে তারা বুঝতে পারে। আচ্ছা এখানে সাব হেডিং ডিস্ট্রিবিউশন সেটা একটু দেখতে হবে যে আমাদের এই যে টাইটেল মানে আমাদের যে পোস্টটা আমরা রেডি করলাম এখানে দেখেন শুধুমাত্র একটা হেডিং দিয়ে রাখছি আমরা, এখানে আর কোনো সাব হেডিং নাই। অর্থাৎ আমরা যখন বিভিন্ন জায়গায় যখন কম্পিটিটিভ অ্যানালাইসিস বা দেখা যাচ্ছে এরকম দেখেছিলাম তখন একটা বিষয় ছিল যে H1 ট্যাগ আমাদেরকে ইউজ করতে হতো, দেন আমাদেরকে আবার H2 ট্যাগ ইউজ করতে হতো বা H3 ট্যাগ ইউজ করতে হতো, এগুলোকে বলা হচ্ছে সাব হেডিং। তো নর্মালি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে বিষয়টা হয় যেটা আপনার টাইটেল থাকে, মেইন যে টাইটেলটা থাকে এটা হচ্ছে আপনার হেডিং ট্যাগের মানে H1 মানে মেইন হেডিং। আচ্ছা এরপরে আপনারা যেগুলো এগুলো আপনারা যেখানে আপনাদের পোস্টে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে সাব হেডিং ইউজ করার চেষ্টা করবেন। তো আমি জাস্ট একটু সাব হেডিং বানাই দিই। এই যে এখান থেকে জাস্ট আমরা হেডিং 2 সিলেক্ট করে দেব কারণ আমাদের তো অলরেডি হেডিংটা আছে। এটাকে জাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা দেখেন একটা সাব হেডিং আসলো, এখান থেকে আরো দুই একটা মাল্টিপল সাব হেডিং আপনারা অ্যাড করতে পারেন যেটা আপনার এই পোস্টার রিডেবিলিটি বৃদ্ধি করে দিবে। H2 ইউজ করলাম। আচ্ছা আপনারা এইভাবে সাব হেডিং গুলো ইউজ করে আপনাদের সাইটের রিডেবিলিটিটা বাড়াবেন। দেখেন সাব হেডিং এর প্রবলেমটা এখন চলে গেছে। এখানে আবার সাব হেডিং ডিস্ট্রিবিউশন এটা আসলে দেখা যাচ্ছে আমরা চাইলে আরো একটু ইমপ্রুভ করতে পারি। কি বলছে যে ওয়ান সিলেকশন অফ দ্য টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ড। আচ্ছা দ্যাট ইজ নট সেপারেটেড। আচ্ছা কোনটা আবার 300 ওয়ার্ডের বেশি হয়ে গেল, এগুলো আবার একটু সেপারেট করতে হবে। যেমন ধরেন যে এইটা হয়তো 300 এর বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইমপ্রুভমেন্টের পরে দেখছি। আর এখানে এটা আপাতত আমরা ইমপ্রুভ করতে পারছি না কারণ আমরা এখানে একটা ডামি টেক্সট ইউজ করছি। তো আপনারা যখন আপনাদের পোস্টগুলো সাজাবেন অবশ্যই রিডেবিলিটির দিকে খেয়াল রাখবেন যাতে আপনাদের যারা অডিয়েন্স আছে তারা খুব সহজে এটা পড়ে বুঝতে পারে। আচ্ছা এখানে বলছে ট্রান্সলেশন ওয়ার্ড।
আসলে এখানে ট্রান্সলেশনটা আমাদের জন্য পসিবল না, কারণ হচ্ছে আমরা এখানে যে ডামি টেক্সটটা ইউজ করছি এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে আমরা নিজেরাই জানি না। যদি এটা ইংলিশে থাকতো তাহলে দেখা যাচ্ছে ইজিলি এটাকে হচ্ছে যে বাংলাতে বা অন্য কোনো ওয়ার্ডে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যেত। তো এই কারণে আসলে এই যে ট্রান্সলেশন ওয়ার্ড এটা হচ্ছে আমরা আপাতত ইউজ করতে পারছি না। আচ্ছা আচ্ছা, কোনটা সেটা একটু দেখি, সম্ভবত এইটা। সাব হেডিং এর ক্ষেত্রে আমাদেরকে ইমপ্রুভ করতে বলছে, এটা একটু ইমপ্রুভ করে নিই। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে এই ইউএসটি এসইও টুলটা ইউজ করার ফলে আমরা আসলে খুবই সহজে বুঝতে পারছি যে আমাদের যে সাইটগুলো বা দেখা যাচ্ছে যে আমাদের যে কন্টেন্টগুলো এগুলো কিভাবে অপটিমাইজ করলে একটা বেস্ট রেজাল্ট বা বেস্ট আউটপুট আমাদের সামনে চলে আসবে। আর আমরা যদি এইভাবে এই ইউএসটি এসইও টুলটা বা প্লাগইনটা যদি আমরা ইউজ না করতাম তাহলে আমাদেরকে আসলে এই রুলগুলো ফলো করতে হতো বা দেখা যাচ্ছে রুলগুলো মানতে হতো। যেমন ধরেন যে মেইন যে কি ফ্রেজটা এটা আমাদেরকে টাইটেলে রাখতে হবে, বা আমাদের দেখা যাচ্ছে যে ইউআরএল এ রাখতে হবে, আমাদের এসইও টাইটেলে রাখতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মুখস্থ করে করে বা দেখা যাচ্ছে জেনে এগুলো আবার অ্যাপ্লাই করা লাগতো। আর এখানে যদি কোনোটা এখানে আসলে মেজার করাটাও আমাদের জন্য খুব বেশি কমপ্লেক্স হয়ে যেত। আর এই যে এসইও টুলটা যেটা ইওস্ট এসইও টুল, এটা আমাদেরকে খুব সহজে এই প্রবলেমগুলো আমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা, স্কিমে যদি যাই, আচ্ছা স্কিমের ক্ষেত্রে যেটা বলছে পেজ টাইপ, এটা হচ্ছে ডিফল্ট পেজ, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা, আর্টিকেলের টাইপটা হচ্ছে যে এটা ডিফল্ট হিসেবে আমরা আর্টিকেলই লিখছি, যেহেতু এটা আমাদের একটা ব্লগ সাইট, এটা আমরা আর্টিকেল লিখছি। এখানে আরো অন্যান্য কিছু আপনি লিখতে পারেন, যে সোশ্যাল মিডিয়া পোস্টিং, নিউজ আর্টিকেল, বা দেখা যাচ্ছে যে আপনি অন্যান্য ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর পেজ টাইপের ক্ষেত্রে যেটা যে ওয়েব পেজ, আইটেম পেজ, দেখা যাচ্ছে অনেক সময় দেখেন যে ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে আইটেম পেজ থাকে, অ্যাবাউট পেজ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন পেজ, এগুলো আপনারা দিয়ে দিবেন। তো আপাতত আমাদের এখানে ডিফল্ট ফর পোস্ট এটা আমরা দিয়ে রাখছি, কারণ এটা আমাদের একটা ব্লগ। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সোশ্যাল। সোশ্যালের এখানে যদি আমরা আসি, নর্মালি কি হয় যে যখন আমরা এই পোস্টটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, বাই ডিফল্ট এই ইমেজটা এবং দেখা যাচ্ছে যে আমাদের যে মেটা ডেসক্রিপশনটা আছে এটা চলে যাবে। তো আমরা যদি চাই যে না, সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার হবে তখন আসলে এইখানে ইমেজটা, এই ইমেজটা থাকবে না, অন্য কোনো একটা ইমেজ এখানে শো করবে। তো দেখেন এখানে বলছে ফেসবুক ইমেজ, এবং দেখা যাচ্ছে ফেসবুকের জন্য যে টাইটেলটা হবে এবং ফেসবুকের জন্য যে ডেসক্রিপশনটা হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। টুইটারের জন্য যদি আলাদা কোনো ইমেজ আপনি নিতে চান দিতে পারবেন। তারপর হচ্ছে টুইটারের জন্য টাইটেল, টুইটারের জন্য হচ্ছে ডেসক্রিপশন দিতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি চাইলে আরো অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আপনি এগুলো অ্যাড করতে পারবেন আলাদা আলাদাভাবে। তো এইটা একটা হিউজ একটা অ্যাডভান্টেজ, বা দেখা যাচ্ছে ইওস্ট এসইও টুলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যে আপনি চাইলে মাল্টিপল প্ল্যাটফর্মে বা দেখা যাচ্ছে যে ফেসবুক বা দেখা যাচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার পোস্টটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছেন, এইটা করা পসিবল। তো এই ছিল মোটামুটি ইওস্ট এসইওর কিছু বিষয়। তো আপনাদেরকে এই ইওস্ট এসইও টুলটা যে মানে সুবিধাগুলো দিচ্ছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে হ্যাঁ কিভাবে আমাদেরকে আর্টিকেল লিখতে হবে, কন্টেন্টটাকে সাজাতে হবে, এটা ইওস্ট এসইও টুল আমাদেরকে খুব ভালোভাবে বলে দিচ্ছে। আচ্ছা দেখেন আমাদেরকে এখানে ইওস্টের যে সিগন্যালটা এটা এখন গ্রিন দেখাচ্ছে। তো মোটামুটি আমাদের যে রিডেবিলিটি এই ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, যে ট্রান্সলেশন এবং দেখাচ্ছে আরেকটা কি জানি ছিল, দেখি ট্রান্সলেশন, আরেকটা ছিল হচ্ছে যে আচ্ছা প্লেসেস রিডিং ইজ, আচ্ছা ঠিক আছে। এখানে যে বিষয়টা যে আমরা তো এটাকে কপি করে নিয়ে আসছি, তো এই সেন্টেন্সটাকে আসলে শর্ট করা বা দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সের যে রিডেবিলিটি এটা বাড়াতে, বা দেখা যাচ্ছে এখানে যে কঠিন ওয়ার্ডগুলো ইউজ করা আছে এগুলো আসলে গুগলের কাছে বা দেখা যাচ্ছে যে যারা হচ্ছে আমাদের অডিয়েন্স তাদের কাছে বোধগম্য হচ্ছে না। তো এটা আপাতত চেঞ্জ করতে পারছি না, কারণটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ডামি কন্টেন্ট। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ইওস্ট এসইও দিয়ে কিভাবে আমরা আমাদের একটা পোস্টকে বা একটা কন্টেন্টকে সুন্দরভাবে অপটিমাইজ করব তার কিছু বিষয়। আর জাস্ট এইটুকুর পর আমরা এটাকে আপডেট করে দিব।
যেহেতু অলরেডি পোস্ট করাই আছে, আমি জাস্ট এডিট করে দেখালাম। আচ্ছা, হয়ে গেছে। জাস্ট আমরা একটু অল পোস্টে যাই। আচ্ছা, এখন দেখেন যে আমাদের পোস্ট আসলে কেমন দেখা যাচ্ছে। দেখেন হেডিং, সাব হেডিং, তার কাছে H1 ট্যাগ, H3 ট্যাগ সবকিছু এখানে অ্যাড করা আছে। তো পোস্টের যে রিডেবিলিটি বা দেখা যাচ্ছে পোস্টে বিভিন্ন জায়গায় যেভাবে আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরিগুলো, দেন আমাদের যে মেইন যে ফ্রেজটা আছে অর্থাৎ কিওয়ার্ড ফ্রেজ যেটা আছে বা মেইন যে কিওয়ার্ডটা আছে, এটা আসলে কোথায় কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে ইয়োস্ট এসইও টুলটা শুধুমাত্র মানে খুব সহজেই আমাদেরকে বলে দিচ্ছে। একটা ক্লিকেই আমরা দেখতে পাচ্ছি যে কোথায় প্রবলেম, কোথায় কি অ্যাড করতে হবে। এটা আমরা জাস্ট ইয়োস্ট এসইও টুলটা ইউজ করে খুব সহজেই বুঝতে পারছি। আচ্ছা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল আমাদের জন্য, যে আমরা হচ্ছে টাইটেলটাকে সবচেয়ে সুন্দরভাবে অপটিমাইজ করব। অর্থাৎ আমরা যখনই কন্টেন্ট রেডি করি না কেন, বা যখনই আমরা একটা পোস্ট বা দেখা যায় যে কোনো কিছুই আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করি না কেন, এইটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের টাইটেলটাকে রেডি করা। কারণ আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, দেন আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে একটা টাইটেল পাবো। সেই টাইটেলটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। তারপর হচ্ছে কি ফ্রেজ যেটা বা দেখা যাচ্ছে মেইন কি ফ্রেজ যেটা, এটাকে রেডি করতে হবে সুন্দরভাবে। দেন আমাদেরকে এসইও টাইটেলটাকে সুন্দরভাবে রেডি করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, মেটা ডেসক্রিপশনটা রেডি করে রাখতে হবে। এবং আমাদের যে কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে আর্টিকেলটা আমরা লিখছি, এইটার যে ইন্ট্রোডাকশন যে পার্টটা বা দেখা যাচ্ছে ইন্ট্রোডাক্টরি যে পার্টটা, ওইখানে আমাদের মেইন কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে। এবং দেখা যাচ্ছে যে সবগুলোতেই আমরা যদি নির্দিষ্ট একটা লেন্থ রাখতে পারি, অর্থাৎ আমাদের যে টাইটেলটা হবে, এসইও টাইটেলটা হবে, মেইন কি ফ্রেজটা হবে, এইটার যদি একটা নির্দিষ্ট লেন্থ রাখতে পারি, যেটা লেন্থটা হচ্ছে 55 টু বা 50 টু 70 ক্যারেক্টারের মধ্যে যদি আমরা রাখতে পারি, এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। তো আমরা একটু এইভাবে একটু সাজায় দিব। আগে টাইটেলটা সাজাই, দেন আমরা হচ্ছে একটা ডামি কন্টেন্ট বা দেখা যাচ্ছে ডামি পোস্টের মাধ্যমে এটাকে রেডি করব। আচ্ছা, দেখেন এখান থেকে কিন্তু আমরা কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি। আপনাদেরকে অলরেডি কিওয়ার্ডের আইডিয়া কোথা থেকে জেনারেট করতে হবে, কি ধরনের কিওয়ার্ড আপনাদেরকে নিতে হবে, এই বিষয়গুলো অলরেডি আপনাদেরকে জানানো আছে। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে শুরু করে আপনার হচ্ছে উবার সাজেস্ট থেকে শুরু করে আরো অনেক যে টুলগুলো আছে যেগুলো থেকে আমরা কিওয়ার্ড দিতে পারি, এগুলো সম্পর্কে অলরেডি আপনাদেরকে ধারণা দেওয়া আছে। আচ্ছা, ল্যাপটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, দেখি এই টাইটেলটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে কেমন হয়। আচ্ছা, ধরেন আমরা এই টাইটেলটা ইউজ করব বা এই টাইটেলটা ইউজ করে আমরা একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট লিখতে যাচ্ছি। যে আর্টিকেলটা হচ্ছে যে ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, তো আমরা জাস্ট আমাদের সাইটটাতে চলে যাই। এখান থেকে অ্যাড নিউ, অল পোস্ট থেকে আমরা অ্যাড নিউতে আসবো। এখানে আসার পর জাস্ট আমরা আমাদের টাইটেলটাকে প্লেস করে দিলাম যে ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশ বানানটা অবশ্যই ক্যাপিটাল হবে। আচ্ছা, তো ধরলাম যে এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড বা দেখা যাচ্ছে আমাদের হচ্ছে মেইন ফোকাসড হচ্ছে আমাদের টাইটেলটা। আচ্ছা, এবার আমাদেরকে অবশ্যই কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্ট আপাতত লিখছি না, আমরা জাস্ট ডামি কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মেসেজটা আমি দেখছি একটু পরে। আচ্ছা, এটা এখানে 1000 ওয়ার্ডের একটা আমরা হচ্ছে একটা কন্টেন্ট নিয়ে নিলাম। কপি টু ক্লিপবোর্ড।
আচ্ছা, তো আমাদের এই কন্টেন্টটাকে আসলে এইভাবে সাজালে হবে না। এটার রিডেবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে সুন্দরভাবে এটাকে ভাগ করে করে নিতে হবে। যেমন জাস্ট কয়েকটা প্যারাগ্রাফে এটাকে ভাগ করে নিই একটু। সবসময় একটা বেস্ট প্র্যাকটিস আপনারা খেয়াল রাখবেন যে 300 ওয়ার্ডের মানে বেশি প্যারাগ্রাফ রাখার চেষ্টা করবেন না। কারণ দেখেন এইখানে মোটামুটি 300 ওয়ার্ডের বেশি আছে। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা প্যারাগ্রাফ বা দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যারা আপনারা 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা একটা বেস্ট প্র্যাকটিস যে কোনো আর্টিকেল বা কন্টেন্ট লেখার ক্ষেত্রে। আচ্ছা, ধরেন এটা আমাদের কন্টেন্ট আমরা দিলাম। দেওয়ার পর আমরা অবশ্যই আমাদের কন্টেন্টে একটা ইমেজ দিব, বা দেখা যাচ্ছে আমাদের এখানে অবশ্যই একটা ইমেজ দিতে হবে যাতে করে আমাদের কন্টেন্টটা দেখতে ভালো লাগে আর কি। জাস্ট এখান থেকে অ্যাড মিডিয়া, তো আমি আপাতত আর কোনো কন্টেন্ট আপাতত আনছি না। তো কন্টেন্টটা অ্যাড করার সময়, আচ্ছা এগুলো অল্টার টেক্সট আমরা পরে অ্যাড করব, কারণ এই প্রবলেমগুলো হলেই দেখা যাচ্ছে সলভ করতে সুবিধা হবে আমাদের। আচ্ছা, এটা আসলে কোথায় দিতে চাচ্ছি, সেন্টারে নাকি? সেন্টারে দিতে চাচ্ছি। সাইজটা চাইলে এখানে বড় করে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে সেন্টারে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমাদেরকে এই এসইওর কাজগুলো করতে হবে, ইয়োস্ট এসইওর কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এখানে বলছে যে ফোকাসড কি ফ্রেজ। তো অবশ্যই ফোকাস কি ফ্রেজটা হচ্ছে যে ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। দেখি আমরা এটাকে আমাদের ফোকাসড কি ফ্রেজ হিসেবে ইউজ করব। আচ্ছা, দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, আচ্ছা মোবাইল ডেস্কটপের ঠিক আছে, ভিউ ঠিক আছে, এখান থেকে আমাদের এসইও টাইটেলটা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা গ্রিন হলো, দেখতেও ভালো লাগছে। এখন স্ল্যাগটা অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের মতো করে দিতে পারেন। মেটা ডেসক্রিপশনের যে বিষয়টা, আচ্ছা মেটা ডেসক্রিপশনেও আমাদেরকে আমাদের এই কি ফ্রেজটা অর্থাৎ ফোকাস কি ফ্রেজটাকে রাখতে হবে। তো মেটা ডেসক্রিপশনটা কোথায়, এখানে দেওয়ার পর আর কিছু বিষয় একটু এখান থেকে একটু কপি করে নিই। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে যে এসইও অ্যানালাইসিসে আমরা তো মোটামুটি এইটুকু দিলাম। দেওয়ার পর এখন আমাদেরকে এসইও অ্যানালাইসিসে গিয়ে দেখতে হবে যে আরও কি কি প্রবলেম এখানে আছে। এখানে বলছে যে আউটবাউন্ড লিঙ্ক নাই, ইন্টারনাল লিঙ্ক নাই, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন এটাতে নাই, কি ফ্রেজ ডেনসিটিটা ঠিক নাই। তো আমাদের যে কি ফ্রেজটা আছে এটা এখন আমরা একটু প্লেস করি। এটা আমাদের কি ফ্রেজ, ফোকাস কি ফ্রেজ, এটাকে আমাদের ইন্ট্রোডাকশনে রাখতে হবে। এই যে আমাদের যেটা ইন্ট্রোডাকশন, ধরেন যে আমরা এটার মাঝখানে কোনো একটা জায়গায় দিয়ে দিলাম। দেখি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। হ্যাঁ, প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন বলতেছে কি ফ্রেজের ডেনসিটিটা ঠিক নাই, অর্থাৎ আমাদের এই ডেনসিটিটা 0.2% থেকে 0.5%-এর মধ্যে নাই। তো জাস্ট একটু 2-3 বার এটাকে দিয়ে দিই, তাহলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। আচ্ছা, কি ফ্রেজের ডেনসিটিটাও ঠিক হয়ে গেছে। এখন একটু আউটবাউন্ড লিঙ্ক এবং ইনবাউন্ড লিঙ্ক আমরা ইন্টারনাল লিঙ্ক এখানে দিয়ে দেব। আচ্ছা, আউটবাউন্ড লিঙ্কটা দিব হচ্ছে ধরেন উইকিপিডিয়া। আচ্ছা, কোথা থেকে নিলাম এটাকে আমরা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক দিব।
অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। ধরেন যে এই পোস্টটাকে আমরা ইন্টারনাল লিঙ্কিং হিসেবে রাখতেছি। জাস্ট এটার ইউআরএলটা কপি করে নিলাম। আচ্ছা, এখান থেকে ধরেন যে ইন্টারনাল লিঙ্কিং দিব। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং দিলাম, দেখি আমাদের প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের প্রবলেমগুলো সলভ হয়েছে। তারপর যেটা বলতেছে যে কি ফ্রেজ লেন্থ, দ্য কি ফ্রেজ ইজ 5 ওয়ার্ড লং, দ্যাট ইজ মোর দেন দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম 4 ওয়ার্ড। আচ্ছা, এখানে বলছে কি আমাদের কি ফ্রেজ যেটা আছে, এই কি ফ্রেজের লেন্থটা হয়ে গেছে 5টা ওয়ার্ড হয়ে গেছে। অর্থাৎ আমরা যে এখানে যে কি ফ্রেজটা ইউজ করছি 1 2 3 4 5টা ওয়ার্ড হয়েছে। এটাকে এটা রেকমেন্ড করে যে হচ্ছে যে 4টা, অর্থাৎ 4টা ওয়ার্ড যদি থাকে তাহলে এটা আমাদের জন্য বেস্ট। জাস্ট এটাকে দেখি, মুছে দেই, দেওয়ার পর কি বলে, হ্যাঁ আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার বলছে কি ফ্রেজ ইন টাইটেল। আচ্ছা, কি ফ্রেজ ইন টাইটেলটা একটু ঠিক করে দিই। আচ্ছা, কি ফ্রেজ ইন টাইটেল ডাজ নট কন্টেইন দ্য এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, ঠিক আছে, এটা আপনারা যে কি ফ্রেজটা যেটা দিবেন এটাই হচ্ছে আপনাদের টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ ওয়ালটন কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এটা আপনার টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ইমেজের যে অল্টার ট্যাগটা এটা আমাদেরকে দিতে হবে। কোথায় গেল আমাদের ইমেজটা? আচ্ছা, এই ইমেজটা আচ্ছা, এখান থেকে অল্টার টেক্সট আপনারা দিয়ে দিবেন। এটা আসলে কিসের ছবি বা দেখা যাচ্ছে এটা আসলে কি রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে এটার অল্টার ট্যাগ। ওয়ালটন ল্যাপটপ। আচ্ছা, ক্যাপশন চাইলে দিতে পারেন বা দেখা যাচ্ছে এখান থেকে আরো অনেক কিছু আপনারা এডিট করতে পারেন। জাস্ট এটাকে আপডেট করে দিলাম, দেখি আমাদের অল্টার ট্যাগটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমাদের ফিচার ইমেজটা অ্যাড করে নাই। ফিচার ইমেজটা চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, আপডেট করে দিই। আচ্ছা, তো ইমপ্রুভমেন্টের বিষয়গুলো আসলে ম্যান্ডেটরি না। দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্টের বিষয়টা আপনারা যদি একদম বেস্ট ওয়েতে আপনাদের এটাকে পাবলিশ করতে চান দেন আপনারা ইমপ্রুভমেন্টগুলো খেয়াল রাখবেন। কি ফ্রেজ ইন টাইটেল। আচ্ছা, কি ফ্রেজটা কি আর টাইটেলে কেন নাই এটা একটু দেখি আগে। আমাদের কি ফ্রেজটা হচ্ছে এটা, আমাদের টাইটেল এটা দিয়ে দিই, ওয়ালটন কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2021। আচ্ছা আচ্ছা, এক্সাক্ট ম্যাচটা হয় নাই, পার্শিয়াল ম্যাচ হয়েছে। তো আমরা আসলে এক্সাক্ট ম্যাচ দিতেও চাচ্ছি না, কারণটা হচ্ছে যে আমরা তো এখানে একটা ইয়ার উল্লেখ করছি যে ওয়ালটন কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ। তো আমাদের কি ফ্রেজ এবং দেখা যাচ্ছে যে আমাদের টাইটেলটা যদি সেম হয়ে যায় তাহলে আমরা এই টাইমটা বা দেখা যাচ্ছে এই ইয়ারটা আমরা উল্লেখ করতে পারছি না। তো আপাতত আমরা ওটাতে এক্সাক্ট ম্যাচে যাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য বলছে, এটা আসলে মেজর কোনো প্রবলেম না। এরপর বলছে রিডেবিলিটির ক্ষেত্রে একই অবস্থা। তারপর হচ্ছে বলছে যে সাব হেডিং, যেটা আমাদেরকে এখানে হেডিংগুলো অ্যাড করতে হবে যে H1 H2 H3 এই ট্যাগগুলো আপনারা যথাযথ জায়গায় ইউজ করবেন। আর এখানে বলছে ট্রান্সলেশন ওয়ার্ড। তো এখানে আসলে কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে আমি নিজেও জানি না, এটাকে আসলে ট্রান্সলেট করা যাচ্ছে না। তো যদি আপনারা ইংরেজিতে লেখেন দেখবেন যে ওইখানে ইংলিশ টু বাংলা বা ইংলিশ টু জার্মান কনভারসেশনের অপশন তখন কিন্তু আপনারা পাবেন। কারণ ইংলিশটা হচ্ছে আমরা বেসিক হিসেবে ধরি বা দেখা যাচ্ছে ইংলিশটাকে আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরি। তো এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে যেহেতু ডামি টেক্সট এটা বোঝা যাচ্ছে না। তো আপনারা যদি ইংলিশে লেখেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে কন্টেন্টটা যেন ইউজার ফ্রেন্ডলি হয় বা যাতে সবাই এটাকে সহজেই পড়তে পারে।
আচ্ছা, স্কিমের ক্ষেত্রে যেটা হচ্ছে ডিফল্টগুলোই রাখার চেষ্টা করবেন, যে পেজটা হচ্ছে আপনার ওয়েব পেজটা যেটাতে কন্টেন্টগুলো আছে সেগুলো শো করবে, বা ব্লগগুলো আছে সেগুলো শো করবে। আর আর্টিকেল টাইপে এটা ডিফল্ট হিসেবে আমরা আর্টিকেল হিসেবে রাখলাম। যদি আপনাদের এই আর্টিকেলের টাইপটা অন্য কিছু হয়, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া পোস্টিং বা দেখা যাচ্ছে নিউজ আর্টিকেল বা দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজার কন্টেন্ট এই ধরনের হয়, দেন আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন। এরপর যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি আপনারা অন্য কোনো ইমেজ ইউজ করতে চান বা দেখা যাচ্ছে অন্য কোনো ডেসক্রিপশন ইউজ করতে চান, এগুলো আপনারা বা অন্য কোনো টাইটেল ইউজ করতে চান, এটা আপনারা এখান থেকে ফিক্স করে দিতে পারেন। যে যদি কেউ আপনাদের এই পোস্টটাকে আপনাদের ওয়েবসাইট থেকে যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, দেন এখানে টাইটেলটা কি হবে এবং দেখা যাচ্ছে ডেসক্রিপশনটা কি হবে এবং ইমেজটা কেমন হবে, এটা চাইলে সহজভাবে আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এটা ছিল মোটামুটি ইওস্টের কিছু বিষয়। আপনারা যখন প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে এই বিষয়গুলো খুব সহজ মনে হবে, বা দেখা যাচ্ছে আপনারা খুব সহজেই এটাকে প্র্যাকটিস করে আপনারা হচ্ছে আয়ত্ত করতে পারবেন। জাস্ট পাবলিশ করে দিলাম। তো আপনারা যে কাজটা করবেন, যে এটা আসলে শিখে শুধু বসে থাকলে হবে না, আপনারা চেষ্টা করবেন যে একটা সাইট আপনারা রেডি করবেন, বা দেখা যাচ্ছে এই যে হতে পারে সেটা প্যান্থিয়ন থেকে হোক বা দেখা যাচ্ছে অন্য কোথাও থেকে হোক, আপনারা একটা সাইট রেডি করবেন। রেডি করে সেখানে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই বিষয়গুলো পোস্ট করবেন, এবং দেখা যাচ্ছে আপনারা যখনই ছোটোখাটো কোনো বিষয় শিখবেন, তখন এগুলোকে আপনারা পোস্ট বা ডকুমেন্টেশন হিসেবে রাখতে পারবেন। এবং দেখা যাচ্ছে আপনাদের প্রত্যেকেরই পোর্টফোলিওতে আপনারা কিন্তু ব্লগ সাইট হিসেবে বা দেখা যাচ্ছে আপনারা যে কাজগুলো করছেন এটা ডেমো হিসেবে কিন্তু আপনারা এই লিঙ্কগুলোকে অ্যাড করে দিতে পারেন। অবশ্যই এটা আপনার জন্য অনেক বেটার হবে। এটা হচ্ছে হুমায়ুন কবিরের একটা ডিজাইন। আমি যদি আপনাদেরকে দেখেন থাম্বনেইল ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো যদি দেখাই, দেখেন এইটা অনেক ভালো একটা প্রোফাইল। তো এখানে অনেক অনেক কাজ আছে, আমি অলরেডি আপনাদেরকে এর আগেও দেখাইছি। আচ্ছা, দেখেন এই যে থাম্বনেইলটা, এটা একটা নিউ সেলার। তো ওনার থাম্বনেইলটা দেখি একটু। দেখেন এই যে ডিজাইনটা আর এই যে ডিজাইনটা মানে মোটামুটি সিমিলার, বা দেখা যাচ্ছে যে আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যান্য যে এই যে এইটা যেটা আছে এইটার থেকে, বা দেখা যাচ্ছে ধরেন যে এইটা থেকে, বা দেখা যাচ্ছে যে এইটা থেকে আমার কাছে মোটামুটি এইটাই ভালো লাগছে। তো এটা যদি হুমায়ুন কবির নিজে ডিজাইন করে থাকেন তাহলে খুবই ভালো। এটা মোটামুটি একটা কোয়ালিটিফুল একটা ডিজাইন হয়েছে। স্যার একদম লেভেলের একটা ডিজাইন, আমার খুব ভালো লাগছে ডিজাইনটা। হ্যাঁ, এটা ক্যানভাসে করছে, ঠিক আছে, ভালো কথা। তো এই ধরনের ডিজাইন যদি আপনি ক্রিয়েট করে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার আসলে কাজ পাওয়া পসিবল। দেখেন এটার থেকে মোটামুটি আমার কাছে ওইটাই ভালো লাগছে, বা দেখা যাচ্ছে যে এইটা, বা দেখা যাচ্ছে এই কাজটা এটার থেকে ওটাও অনেক ভালো। তো এখানে আসলে কেস স্টাডির কিছু বিষয় আছে যা আসলে আপনি কেন এটা বানাচ্ছেন, বা দেখা যাচ্ছে কি মেসেজটা দিতে যাচ্ছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে এই থাম্বনেইল ডিজাইনের ক্ষেত্রে রিপিটেড বায়ারটা বেশি। দেখেন বলছে থার্ড টাইম ইউজ দিস সার্ভিস, ইনি হয়তো তৃতীয়বার ওনার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে, মানে সার্ভিসটা নিচ্ছে আর কি, $15 সার্ভিস। তো অবশ্যই এটা একটা ভালো বিষয়। আর আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এই থাম্বনেইল ডিজাইন এই ধরনের কাজের ক্ষেত্রে আসলে আপনার হচ্ছে রিপিটেড বায়ারের পরিমাণটা বেশি। তো আপনারা যখন মার্কেট রিসার্চ করবেন, বা দেখা যাচ্ছে যে মার্কেট রিসার্চ করে যখন আপনারা আপনার জন্য একটা পার্টিকুলার ফিল্ড যখন আপনারা চুজ করবেন, তখন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কী ধরনের কাজ, বা দেখা যাচ্ছে কাজটার আসলে ফিউচার কি, এটার আসলে কম্পিটিশনটা কেমন, বা দেখা যাচ্ছে এটা আমি করতে পারবো কিনা, বা এটার প্রাইসিংটা কেমন, বা দেখা যাচ্ছে রিপিটেড বায়ার পাওয়ার পসিবিলিটি কেমন, এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে খেয়াল রাখতে হবে।